আজকে আমি ক্লাস 10ম শ্রেণীর ইতিহাস বিষয় চতুর্থ অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করছি। চতুর্থ অধ্যায়ে আমরা দেখতে পাবো বেশ কিছু বিষয় এখানে আলোচিত হয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মহারানী সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ, তারপর সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি, পরবর্তীকালে মহারানীর ঘোষণাপত্র, তারপর আমরা বিভিন্ন সভা সমিতির উল্লেখ পাবো এখানে। সর্বোপরি আমরা দেখতে পাবো লেখায় ও রেখায় বিভিন্ন বিষয়, যেমন আনন্দমঠ উপন্যাস, বঙ্কিমচন্দ্রের, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত। অঙ্কিত চিত্রের মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত মাতা, অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ব্যঙ্গচিত্রগুলো সম্পর্কে আমরা জানতে পারব। তবে আজকে মূল বিষয়ের মধ্যে আমি আলোচনা করতে যাচ্ছি যে টপিকটা, সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাকে যেতে হবে একটু পেছনে। সেখানে আমরা দেখতে পাবো 1857 সালে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের বিভিন্ন কারণের পর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন কারণের সম্মিলিত ফল, সর্বোপরি প্রত্যক্ষ কারণ, যেটা তোমাদের সিলেবাসে আলোচিত হয়েছে। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলতে আমরা এনফিল্ড রাইফেল ঘটনা কি দেখতে পাবো। এনফিল্ড রাইফেল ঘটনাটা কি, সেখানে দেখতে পাবো কার্তুজ, যে বন্দুকে এনফিল্ড রাইফেল নামক বন্দুকে যে কার্তুজটি ভরতে হতো, সেই কার্তুজটি দাঁতে কেটে ভরতে হতো। গুজব রটে যে কার্তুজটির খোলস মোড়কটি নাকি গরু অথবা শূকরের চর্বি দ্বারা নির্মিত। ধর্মচ্যুত হওয়ার আশঙ্কায় সিপাহীরা, সে হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়, এই কার্তুজটি ব্যবহারে অস্বীকার করে। এরই বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করেছিল সৈনিক মঙ্গল পাণ্ডে। ব্যারাকপুর সেনানিবাসের 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহী মঙ্গল পাণ্ডে প্রথম এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল 29 মার্চ। ইংরেজ সরকার পরবর্তীকালে তিনি শহীদ হন, তার ফাঁসি হয়। ভারতের ইতিহাসে প্রথম শহীদ আমরা মঙ্গল পাণ্ডে হিসেবেই জানি। সিপাহী বিদ্রোহ পরবর্তীকালে ইংরেজ সরকার দমন করল। সিপাহী বিদ্রোহ দমনের পর ইংরেজ সরকার ভারতীয়দেরকে শান্ত করার জন্য ইংল্যান্ডের রানী মহারানী ভিক্টোরিয়ার হাতে দায়িত্বভার তুলে দেওয়ার চেষ্টা করল বা তুলে দিলেন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার বুঝতে পারলেন যে কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আর এদেশে বেশি দিন টিকে রাখা যাবে না। 1858 সালের 2রা আগস্ট ভারত শাসন আইনের দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান বা অবলুপ্তি ঘটে। 1858 সালের 2রা আগস্ট ভারত শাসন আইনের দ্বারা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারত শাসনের দায়িত্ব অর্পিত হয় ইংল্যান্ডের রানীর হাতে। ইংল্যান্ডের রানী ভারত সচিব নামে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্যের হাতে তার দায়িত্ব অর্পণ করলেন। 1858 সালের মহারানী ঘোষণাপত্রকে ভারতীয় জনসাধারণের ম্যাগনা কার্টা বলা হয়।
1858 সালের 1 নভেম্বর এলাহাবাদের দরবারে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাপত্র প্রকাশিত হলো। লর্ড ক্যানিং সেই ঘোষণাপত্র প্রকাশিত করলেন। এবার আমরা দেখতে পাবো যে ঘোষণাপত্রে আমরা কি বলতে পারি। প্রথমে ভূমিকা 1858 1 নভেম্বর মহারানী ঘোষণাপত্র জারি হয়। এবার ঘোষণাপত্রে কি বলা হচ্ছে, ঘোষণাপত্রে বলা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে মহারানী ভিক্টোরিয়া হাতে ভারতের শাসন সংক্রান্ত দায়িত্বভার অর্পিত হবে এবং সেখানে মহারানী ভিক্টোরিয়া ভারত সচিব নিয়োগ পদ সৃষ্টি করে একজনকে দায়িত্ব অর্পিত করবেন। আমরা পরবর্তীকালে দেখতে পাবো ভারতবর্ষের ভারত সচিবের দায়িত্ব অলংকৃত করেছিলেন লর্ড ক্যানিং। তিনি ছিলেন ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল এবং ভারতবর্ষের প্রথম ভাইসরয়। ভাইসরয় কথার অর্থ রাজ প্রতিনিধি। 2 নম্বরে দেখব সত্য বিলোপ নীতি পরিত্যক্ত হবে। আমরা জানি লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্য বিলোপ নীতি, সেই সত্য বিলোপ নীতির কবলে পড়ে অনেক রাজ্য তার রাজ্য হারায়, অনেক রাজা তা বা শাসক তার রাজ্য হারায়। মহারানী ঘোষণাপত্রে সত্য বিলোপ নীতি পরিত্যক্ত এই কথাটি ঘোষিত করা হয়। প্রত্যেক ভারতীয়কে ধর্মীয় স্বাধীনতা দেবার কথা বলা হলো। যোগ্যতা অনুযায়ী বেতনের সকল ভারতীয়কে চাকরিতে নিযুক্ত করার কথা বলা হলো। ভারতীয়দের সামাজিক অধিকারে হস্তক্ষেপ করবে না সে সম্পর্কেও লিপিবদ্ধ হয়েছিল। আর ব্রিটিশ সরকার সর্বোপরি বললেন যে ব্রিটিশ সরকার আর ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করবে না। তাহলে আমরা দেখলাম যে এক নতুন পদের সৃষ্টি হলো, রানীর প্রতিনিধি হিসেবে ভাইসরয় পদের সৃষ্টি হলো। তাহলে ভাইসরয় নামক পদের সৃষ্টি। 2 সত্য বিলোপ নীতি পরিত্যক্ত। 3 ইংরেজরা আর সাম্রাজ্য বিস্তার করবে না বলা হয়। 4 দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা হবে না দেশীয় রাজ্যগুলিতে। তাছাড়া ব্রিটিশ তারপরে ভারতীয়দের সামাজিক অধিকার হস্তক্ষেপ করা হবে না, এই সমস্ত বিভিন্ন শর্তাবলী বা বিষয় আলোচিত হলো মহারানীর ঘোষণাপত্রে। কিন্তু আমরা দেখতে পাবো এই প্রতিশ্রুতি শুধু ঘোষণাপত্রে সীমাবদ্ধ হচ্ছিল। কারণ এক ত্রুটি বা সমালোচনায় সামরিক ক্ষেত্রকে শক্তিশালী করা, সামরিক ক্ষেত্রকে শক্তিশালী করা।
ব্রিটিশ সরকার ভারতবর্ষে আর সাম্রাজ্য বিস্তার করবে না, ঘোষণাপত্রে সেটি উল্লিখিত থাকলেও পরবর্তীকালে আমরা দেখতে পাব সামরিক ক্ষেত্রে ইংরেজ সরকার ব্যাপক হারে রদবদল ঘটাল, উচ্চ পদগুলিতে ইংরেজদেরকে নিয়োগ করলেন। এ থেকে আমরা জানতে পারি যে তিনি তার প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতি, ঘোষণা শুধু প্রতিশ্রুতি রয়ে গেছিল। তাছাড়া দুই, ভারতীয়দের যোগ্যতার অমর্যাদা। ভারতীয়দের যোগ্যতার অমর্যাদা, ভারতীয়দের যোগ্যতার মূল্যায়ন করা হয়নি, সেটি ঘোষণাপত্রে সীমাবদ্ধ ছিল। যোগ্যতা অনুযায়ী সকল ভারতীয়দের চাকরি দান ঘোষণাপত্রে উল্লিখিত থাকলেও পরবর্তীকালে আমরা দেখতে পাবো ইংরেজ সরকারের চাকরির উচ্চ পদগুলিতে ভারতীয়দের নিয়োগ, বেতন বৈষম্য প্রভৃতি আমরা লিপিবদ্ধভাবে দেখতে পাব। এই কারণে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার একে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলে মন্তব্য করেছেন। ঐতিহাসিক বিপানচন্দ্র একে বা মহারানী ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পাবাজি বলে মন্তব্য করেছেন বা অভিহিত করেছে। তাহলে মহারানী ঘোষণাপত্র সম্পর্কে আমরা একটু জানলাম, তোমরা একটু বিশদে দেখে নেবে, টেক্সট বুকটি একটু ভালো করে আলোচনা দেখবে। এরপর যে জিনিসটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হচ্ছে ভারতবর্ষে জাতীয় চেতনার উন্মেষের ফলে শিক্ষিত ভারতবাসী উপলব্ধি করে যে সংগঠিতভাবে নিজেদের স্বার্থ ও দাবি আদায় সম্ভব। এই উপলব্ধি থেকেই 19 শতকের শিক্ষিত বিত্তবান ব্যক্তিরা বহু সভা সমিতি বা সমিতি প্রতিষ্ঠান বা গঠন করেন। 19 শতককে তাই ডক্টর অনিল শীল সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছেন। সভা সমিতির যুগ কাকে কেন বলে, এটি 2 নম্বরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিভিন্ন সমিতি উল্লেখ করতে গিয়ে তোমাদের বিভিন্ন নাম যেমন পাবো, বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ভারত সভা, হিন্দু মেলা, পুনা সার্বজনিক সভা, বিভিন্ন রকম আলোচ্য বিষয় আছে। এর মধ্যে তোমাদের আলোচ্য বিষয় বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, হিন্দু মেলা, ভারত সভা, এই 4টি বিষয়ের উপর তোমাদের সিলেবাসে আলোচিত হয়েছে। তো প্রথমে আমি বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে বলছি। বঙ্গভাষা প্রকাশিকা সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলা তথা ভারতের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে তার মধ্যে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রথমে এই সভার নাম সর্বতত্ত্ব দীপিকা সভা বলে বলা হলেও রাখা হলেও পরবর্তীকালে তার নাম পরিবর্তন করে বঙ্গভাষা প্রকাশিকা সভা রাখা হয়। প্রখ্যাত গবেষক যোগেশচন্দ্র বাগল বলেন যে এটি ছিল বাঙালি তথা ভারতীয়দের সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে বঙ্গভাষা প্রকাশিকা ভূমিকা। তারপরে আমরা পড়ব ভূমিকার পরে আমরা আসছি প্রতিষ্ঠা। খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর 1836 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর গৌরীশঙ্কর তর্ক বাগিসের সভাপতিত্বে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন আহত হয়। দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, টাকির জমিদার কালিদাস রায়চৌধুরী প্রমুখরা এটাকে সহযোগিতা করেছিলেন। রাজা রামমোহন রায় সহযোগিতা করেছিলেন। স্থান কলকাতা। কলকাতায় এর অধিবেশনটি প্রথম বসেছিল। উদ্দেশ্য কি? তাহলে আমরা এখানে প্রতিষ্ঠা 1836, তারিখ 8ই ডিসেম্বর। এবার উদ্দেশ্য।
সরকারের কাজকর্মের ত্রুটি বিচ্যুতির কথা তুলে ধরা, জনগণের অভাব অভিযোগের কথা, জনস্বার্থ রক্ষার আবেদন সরকার কাছে তুলে ধরা, এই সমস্ত বিষয়গুলো বঙ্গভাষা প্রকাশিকা সভা অধিবেশনে গৃহীত হয়েছিল। তাহলে কি বললাম? সরকারের কাজকর্মের ত্রুটি বিচ্যুতির উল্লেখ করা, জনগণের অভাব অভিযোগের কথা, জনসাধারণের আবেদনের স্বার্থ রক্ষার আবেদন সরকারের কাছে তুলে ধরা। এবার কার্যকলাপ। কার্যকলাপে আমরা দেখতে পাবো যে 1828 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার একটা আইন জারি করেছিল যে নিষ্কর জমির উপর কর আরোপ। নিষ্কর জমির উপর কর আরোপ করলে এবং নিষ্কর জমি বাজেয়াপ্ত করলে এই সভা তার বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিবাদের সোচ্চার হয়। তাহলে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রধান কার্যকলাপের মধ্যে পড়ে নিষ্কর জমির উপর সরকার ট্যাক্স বসালে বা কর আরোপ করলে এই সভা সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিল। তাছাড়া বাংলাদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিস্তারে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই সভার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষার বেশ কতগুলি বিষয় আলোচিত হয়েছিল, যা সরকার কাছে তুলে ধরা হয়েছিল। অবলুপ্তি। ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেন যে ব্রাহ্ম সভা ও ধর্ম সভা বিভিন্ন কারণে এই সভা স্থায়িত্ব লাভ করতে পারেনি। ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকরের পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেন, ব্রাহ্ম সভা ও ধর্ম সভা সদস্যদের মধ্যে দলাদলির কারণে এই সভা বেশিদিন স্থায়ী হয়নি। অনেকে বলেন এই সভা শক্তিশালী জনপ্রতিবাদ বা কোনো প্রতিবাদী আন্দোলন, এই সভা কোনো শক্তিশালী প্রতিবাদী আন্দোলন গড়ে তুলতে পারেনি বলেই তার জনপ্রিয়তা লাভ করতে পারেনি এবং কিছুকাল পরে তার অবলুপ্তি ঘটে। উপসংহারে সেই কথা বললেই নয় যে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন যেখানে দেশবাসীর অভাব অভিযোগ, সরকারের শাসননীতির ত্রুটি এখানে তুলে ধরা হয়েছিল। এই প্রতিষ্ঠানই পরবর্তীকালে সভা সমিতিগুলির পথ প্রদর্শক ছিল। এই হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটি একটু আলোচনা করবে, বই একটু দেখে নেবে। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জমিদার সভা। জমিদার 19 শতকের মধ্যভাগে বাংলার বহু রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় বহু রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। তার মধ্যে ডক্টর অনিল শীল এই শতাব্দীকে আমরা সভা সমিতির যুগ বলেছেন। এই সভা সমিতিগুলির মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম জমিদার সভা। জমিদার সভা 1838-এর 19 মার্চ নভেম্বর 1838 খ্রিস্টাব্দে এই জমিদার সভা 1838-এর 19 মার্চ 1838 খ্রিস্টাব্দের 19 মার্চ এই সংগঠনটি গড়ে উঠেছিল। রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, কালীনাথ মুখা রায়চৌধুরী প্রমুখের উদ্যোগে এই সভা প্রতিষ্ঠিত হয়েছিল। এই সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব, সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। জমিদার সভার উদ্দেশ্য বলতে জমিদারদের স্বার্থ রক্ষা হবে, এটাই প্রধান উদ্দেশ্য হবে, এটা প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে। জমিদার সভার প্রধান উদ্দেশ্য ছিল জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষা করা। 1828 খ্রিস্টাব্দে এক রেগুলেশন অনুযায়ী কোম্পানি সরকার বাংলার জমিদারদের ভোগ করা নিষ্কর জমির উপর বা লাখেরাজ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করলে জমিদারদের স্বার্থ রক্ষার জন্য এটি গঠিত হয়েছিল। জমিদার সভা কার্যাবলী, বিভিন্ন দাবি দাওয়া। এবার কার্যাবলী। এই সভা জমিদারদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরে। তাহলে বিভিন্ন দাবি দাওয়া,
বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে। 2 লাখেদার জমিতে নিজেদের অধিকার রক্ষা প্রচেষ্টা চালায়। নিষ্কর জমির উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়। ব্রিটিশ আমলাদের নিজেদের অধিকারে আনার প্রচেষ্টা চালায়। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের দাবি এখানে জানানো হয়েছিল। সরকারের কাছে রাজস্ব, বিচার, পুলিশ প্রভৃতি বৃদ্ধির সংস্কার দাবি করা হয়েছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে শাখা প্রশাখা স্থাপন করা হয়েছে। ডক্টর রাজেন্দ্রলাল মিত্র বলেন গুরুত্ব। ডক্টর রাজেন্দ্রলাল মিত্র বলেন, এই প্রতিষ্ঠান ভারতের জাতীয় জাগরণের অগ্রদূত। বিভিন্ন অঞ্চলে শাখা স্থাপনের মাধ্যমে যোগাযোগ স্থাপন হয়েছিল। ভারতবাসীর অবস্থা ইংল্যান্ডে তুলে ধরা হয়েছিল। এই সভা ইংল্যান্ডের কাছ থেকে চেম্বার অফ কমার্স লাভ করেছিল। সর্বোপরি এরই অনুকরণে ভারতের বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এরপর যে টপিকটি আলোচনা করব, ভারত সভা। 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সভা প্রথম অধিবেশন বসেছিল। কলকাতার অ্যালবার্ট হল, বর্তমানে তার নাম কফি হাউস। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দারুণচরণ গাঙ্গুলি বন্দ্যোপাধ্যায়, অক্ষয় কুমার সভাপতি। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন এর সভাপতি। কৃষ্ণমোহন বসু, আনন্দমোহন বসু ও অক্ষয় কুমার সরকার ছিলেন এর সম্পাদক। তাহলে 1876 ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে। কলকাতার অ্যালবার্ট হল বর্তমানে কফি হাউস, কলেজ স্ট্রিটে অবস্থিত। তার সহযোগীরা ছিলেন আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি। সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় আর আনন্দমোহন বসু, অক্ষয় কুমার সরকার ছিলেন সম্পাদক। এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল শক্তিশালী জনমত গঠন করা। শক্তিশালী জনমত গঠন করা। 2 হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপন। হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য স্থাপন। 3 রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষকে যুক্ত করা। সাধারণ মানুষকে যুক্ত করা। রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষকে যুক্ত করা। আর ভারতের সকল শ্রেণীর মধ্যে ঐক্য স্থাপন। ভারতের সকল শ্রেণীর মধ্যে ঐক্য। পরবর্তীকালে কলকাতা, দিল্লি, মিরাট, লখনৌ, মাদ্রাজ প্রভৃতি বিভিন্ন জায়গায় এর শাখা স্থাপিত হয়েছে। কার্যকলাপ। ভারত সভা কার্যকলাপ। ভারত সভায় ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন করেছিল, সংবাদপত্রের আইনের বিরোধিতা করেছিল, অস্ত্র আইনের বিরোধিতা করেছিল, সিভিল সার্ভিস পরীক্ষা সংক্রান্ত ভারতীয়দের বয়স সংক্রান্ত সমস্যা ছিল সেই সম্পর্কে আলোচনা প্রতিবাদ করেছিল। তো প্রথমে আমি যেটি বলবো সেটা হচ্ছে ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন। ইলবার্ট 1883 খ্রিস্টাব্দে আইন অনুসারে ভারতীয় বিচারকরা ইংরেজদের বিচার করার অধিকার হারিয়েছিলেন। লর্ড রিপন ভারতবর্ষে এসে ইউরোপীয় বিচারকদের সমযোগ্যতা ভারতীয় বিচারকদের দিয়েছিলেন। এরই বিরুদ্ধে ব্রানসনের নেতৃত্বে ইংরেজরা আন্দোলন করেছিলেন। পরবর্তীকালে লর্ড রিপন এটি একটু
শর্তাবলীটি একটু হালকা করে ব্যবস্থা করেছিলেন। এখানে তিনি বলেছিলেন যে জুরি চাইলে ইংরেজ বিচারক নিয়োগ করতেই পারে। ভারত সভা এরই বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং ইলবার্ট বিলের পক্ষ হয়ে আন্দোলন করেছিলেন এবং পরবর্তীকালে জনমত গঠন করেছিলেন। তারপরে সংবাদপত্রের আইনের বিরোধিতা করা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লর্ড লিটন 1878 জারি করেছিলেন। এর ফলে দেশীয় ভাষার সংবাদপত্র নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এখানে ইংরেজ সরকারের বিরুদ্ধে কিছু লেখা যাবে না। ভারত সভা, সুরেন্দ্রনাথের নেতৃত্বে ভারত সভা এর বিরুদ্ধে লিখনী ধারণ করেছিলেন, প্রতিবাদ আন্দোলন করেছিলেন। তারপরে অস্ত্র আইন, 1878 অস্ত্র আইনের কবলে পড়ে ভারতীয়দের হাতে অস্ত্রশস্ত্র রাখার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখানে শুধুমাত্র ভারতীয়দেরকে অস্ত্র রাখার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরবর্তীকালে ভারত সভা এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করেছিলেন। সর্বোপরি সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়দের বসা। সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়দের বসার ক্ষেত্রে ইংরেজ সরকার একটু কঠোরতা অবলম্বন করেছিল। কেননা উচ্চ পদগুলোতে ভারতীয়দের নিয়োগ করলে ভারতীয়রা ইংরেজ সরকারের বেশ কিছু দুর্বলতা বা ইংরেজ সরকার ভারতীয়দের ক্ষেত্রে কি করতে চাচ্ছেন সেটি প্রকট হয়ে উঠে যেতে পারে। সেই গোপনীয়তা বজায় রাখার জন্য ভারতীয়দেরকে নিয়োগ করা হতো না উচ্চ পদগুলোতে। সেই জন্য সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 21 থেকে কমিয়ে 19 করেছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একসময় ICS লবণের চাকরি তিনি পেয়েছিলেন, ঢাকার ম্যাজিস্ট্রেট সহ ম্যাজিস্ট্রেটও তিনি হয়েছিলেন, কিন্তু ইংরেজ সরকারের বদান্যতায় তাকে চাকরি থেকে বরখাস্ত হতে হয়েছিল। এর গুরুত্ব একটি আলোচনা আন্দোলন ব্যর্থ হলেও ভারতবাসীর কাছে এই শুভ হয়। তারা অনুভব করে যে পরাধীনতার জ্বালা। ইলবার্ট বিলের পরাজয়ের অপমান বোধ ভারতবাসীকে সুসংবদ্ধ করে। জাতীয়তাবাদী আন্দোলন আরো সংগঠিত হয়েছিল। সুরেন্দ্রনাথের নেতৃত্বে গ্রেপ্তারের খবরে সুরেন্দ্রনাথ গ্রেপ্তার হন। সুরেন্দ্রনাথের গ্রেপ্তারে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদ আন্দোলন দেখা দিলে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। এস গোপালের মতে এই আন্দোলন ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের উষাকাল। ভারতের জাতীয়তাবাদের উষাকাল। ভারত সভা সম্পর্কে তোমরা একটু ভালো করে পড়বে। এরপরে একটু হিন্দু মেলা 1867। হিন্দু মেলা 19 শতকে বাংলা তথা ভারতের জাতীয় জাগরণে যে সমস্ত সমিতিগুলো গড়ে উঠেছিল তার মধ্যে হিন্দু মেলা একটি। রাজনারায়ণ বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে নবগোপাল মিত্র, যাকে আমরা ন্যাশনাল বলি, এই নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে 12 এপ্রিল এটি প্রতিষ্ঠা করেন। তাকে সহায়তা করেছিলেন জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, নবগণেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্র মোহন ঠাকুর, প্যারীচরণ সরকার প্রমুখরা তাকে সহযোগিতা করেছিলেন। এই মেলা চৈত্র সংক্রান্তিতে হয়েছিল বলে তার নাম চৈত্র মেলা, তার নাম জাতীয় মেলা। সর্বোপরি তৃতীয় বর্ষে, এই হিন্দু মেলার তৃতীয় বর্ষে অধিবেশনে তার নাম হিন্দু মেলা রাখা হয়েছিল। তাহলে তার নাম ছিল জাতীয় মেলা, তার নাম ছিল চৈত্র মেলা, তার নাম ছিল হিন্দু মেলা। উদ্দেশ্য কি? রাজনৈতিক কাজকর্ম অপেক্ষা স্বদেশ প্রেম, দেশাত্মবোধ, জাতীয়তাবোধ, ঐক্যবোধ এখানে জাগ্রত করার কথা বলা হয়েছিল। হিন্দুদের ঐক্যবোধ করা ও হিন্দু ধর্মের মর্যাদা রক্ষা করার কথা বলা হয়েছিল। সামাজিক উন্নতি, শিক্ষা, সাহিত্য, শিল্প, সঙ্গীত, স্বাস্থ্য প্রভৃতি বিষয় এখানে আলোচিত হয়েছিল। পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রসার এখানে গতিরোধ করার কথা বলা হয়েছিল। বাঙালি হীনমন্যতা দূর করার কথা বলা হয়েছিল। জাতীয় প্রতীকগুলোর মর্যাদা কথা বলা হয়েছিল। স্বদেশী শিল্প সামগ্রী প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। হিন্দুদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধির কথা এখানে বলা হয়েছিল। হিন্দু মেলার ত্রুটি ছিল, হিন্দু মেলায় হিন্দু ধর্মকে প্রাধান্য দেওয়ায় এর জনপ্রিয়তা শিক্ষিত বাঙালি সমাজ একে ভালোভাবে নেয়। সেই সময় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে দেশ যখন উত্তাল হয়েছিল,
হিন্দু মেলা তখন হিন্দুত্ববাদের প্রচার করায় সেটি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। হিন্দুত্ববাদের উপর জোর দেওয়ায় এটি সংকীর্ণ চরিত্র ফুটে উঠেছিল। গুরুত্ব পরিশেষে বলা যায় যে 14 বছর কাল স্থায়িত্ব এই মেলার গুরুত্ব অনস্বীকার্য। হিন্দু মেলা কথাটির মাধ্যমে একে সাম্প্রদায়িক সভা বলা হলেও বাস্তবে এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের অংশগ্রহণ ছিল। প্রাদেশিকতার ঊর্ধ্বে উঠে এই সভা সারা ভারতের কথা চিন্তা করত বলেই এই সভা যখন অধিবেশন শুরুতেই সত্যেন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান মিলে সবে ভারতের সন্তান, সেই গান দিয়েই শুরু হতো। এই প্রদর্শনীর বিভিন্ন পেশায় নারী পুরুষ সমবেত হয়েছিল। সর্বোপরি হিন্দু মেলার মূল তাৎপর্য হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রচারে ঐকান্তিক প্রয়াস। তাহলে আমরা আজকে আলোচনা করলাম হিন্দু মেলা, ভারত সভা, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, মহারানীর ঘোষণাপত্র। এই 5টি বিষয় টপিকগুলোকে তোমরা একটু ভালোভাবে আলোচনা বইয়ে পড়ে নেবে। সমস্যা থাকলে খবর মোবাইলের নম্বর দেওয়া আছে স্ক্রিনে, সেই নম্বরে তোমরা যোগাযোগ করবে। তাছাড়া এই টপিক থেকে আর কিছু আলোচ্য আছে, 2 নম্বরে কিছু প্রশ্ন দিচ্ছি, সেগুলো তোমরা লিখে নাও। 1, মহারানীর ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গে মহারানীর ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয় কেন? 2, শ্বেতাঙ্গ বিদ্রোহ কি? 3, ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল কি? 4, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? জমিদার সভার লক্ষ্য। জমিদার সভার লক্ষ্য। রাষ্ট্রগুরু মুকুটহীন সম্রাট কাকে বলা হয়? এই সমস্ত বিষয়গুলো একটু ভালো করে পড়ে নেবে। বাড়িতে থাকো, সুস্থ থাকো, বাড়িতে পড়াশোনা করো।